মাওয়া প্রান্তে আজ বসছে পদ্মা সেতুর 10ম স্প্যান। দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা। পুরো দমে চলছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ। জনভোগান্তি কমাতে নেওয়া হয়েছে নতুন কৌশল। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 50 লক্ষ টাকার কিছু অংশ বিকেল 3টার মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 1 মাসের সময় চেয়েছে গ্রিন লাইন। 3 বছর পর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানি শুরু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার ও জাতীয় পার্টির নেতা কায়সারের শুনানি আগামী 18 জুন। এবং বর্ষবরণ উৎসবে বাহারি রঙে শাস্তি কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতনরা। সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় কারিগরদের ব্যস্ততা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো। স্বপ্নের পদ্মা সেতুতে আজ বসছে 10ম স্প্যান। জাজিরা প্রান্তের পর সেতুর মাওয়া প্রান্তে নির্ধারিত পিলারে বসানো হচ্ছে স্প্যান। স্প্যানটি বসতে যাচ্ছে মাছ নদীতে 13 ও 14 নম্বর পিলারের ওপর। ঘন কুয়াশা, আকাশে কালো মেঘ সহ আবহাওয়াজনিত কারণে শুরুতে স্প্যান বসানো নিয়ে সংশয় ছিল। তবে সকাল 8:30টার দিকে মাওয়ার ইয়ার্ড থেকে রওনা দিয়ে সকাল 9টার পর নির্ধারিত পিলার দুটির কাছে নিয়ে যাওয়া হয়েছে স্প্যানটি। 10মে স্প্যানটি বসলে দৃশ্যমান হবে 1.5 কিলোমিটার সেতু। পদ্মা সেতুতে চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 2020 সালের মধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চালুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই লক্ষ্যে 2019 সালের মধ্যেই শেষ করা হবে রেল লাইনের স্থাপনের ভায়াডাক্ট স্থাপন সহ পূর্ত কাজের পুরো অংশ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে নির্মাণ কাজের কারণে ভোগান্তি যেন না বাড়ে সে লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। বিস্তারিত আজহার লিমনের রিপোর্টে। দিন কি রাত, শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেল লাইনের 3 কিলোমিটার ভায়াডাক্ট। জোরে সোরেই চলছে মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও। কাজ 24 ঘন্টায় চলে। রাত্রে লাইট লাগানো থাকে, মেশিনই সব কাজ করে, মানুষ শুধু হেল্পার। মেট্রো রেলের 20 কিলোমিটারের মধ্যে 2 বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার এই দেয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছরের অগাস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর কিংবা শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের এই নির্মাণ কাজ কতটা এগিয়েছে? সার্বিকভাবে এই অংশের যে অগ্রগতি, এটা এখন 6%-এর মতো। এই 1 বছর 9 মাসের ভিতরে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিং এর কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউটিলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এই এলাকার 3টি স্টেশন সহ মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমান তালে। মিরপুরে আমরা কিন্তু 11 মিটার অকুপাই করেছিলাম। এখানে কিন্তু দেখবেন, প্রথম যখন আমি চেক বোরিং করেছি, টেস্ট বোরিং করেছি, আমি একটা ছোট্ট জায়গা হয়তো 2.5 মিটার বা 3 মিটার করেছি। যখন ভায়াডাক্টটা ইরেকশন শুরু হবে, আমি সেই সময়টাতে যাইয়া আমি 11 মিটারে যাব। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়। নভেম্বরে জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রো রেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বাগানে নয় আমে ফরমালিন দেয়া হয় আড়তে, দাবি বাগান মালিকদের। ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বন্ধে পুলিশ মোতায়েনের নির্দেশনায় সন্তোষ, হয়রানি না করার দাবি। বাসের চাপায় পা হারানো রাসেলকে বিকেল 3টার মধ্যে ক্ষতিপূরণে 50 লক্ষ টাকার কিছু অংশ না দিলে গ্রিন লাইন পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। ক্ষতিপূরণের টাকার জন্য 1 মাস সময় চেয়ে গ্রিন লাইন পরিবহনের করা আবেদনের শুনানিতে কথা জানান বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
এর আগে 10 এপ্রিলের মধ্যে রাসেলকে ক্ষতিপূরণ না দিলে 11 এপ্রিল থেকে গ্রিন লাইন পরিবহনে সব ধরনের টিকিট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তবে এখনো পর্যন্ত রাসেলকে কোনো টাকা না দিয়েও বুধবার আরও 1 মাস সময় চেয়ে হাইকোর্টে আবেদন করে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। গত বছরের 28 এপ্রিল মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথা কাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাস চালক প্রাইভেট কার চালক রাসেলের ওপর বাস চালিয়ে দেন। এতে ঘটনাস্থলে রাসেলের বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। এই মুহূর্তে হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন রিপোর্টার আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল, গ্রিন লাইনের বাস চাপার যে ঘটনাটি, সেই ঘটনাটি কিন্তু 1 বছর হয়ে গেছে। এই 1 বছরের সময়ের মধ্যে গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলের যে গ্রিন লাইনের পরিবহনের বাস চাপায় যে রাসেল পা হারিয়েছিল তার সাথে গ্রিন লাইন কর্তৃপক্ষ কিন্তু কোনো যোগাযোগ করে নাই এবং এরপরেই মূলত হাইকোর্টে এই বিষয় নিয়ে মামলা হয়েছে এবং মামলা হওয়ার পরে গ্রিন লাইন কর্তৃপক্ষকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার যে আদেশ, সেটি দেওয়া হয়েছিল গত 3 এপ্রিল এবং 3 এপ্রিলে বলা হয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছিল এবং এই আদেশের বিরুদ্ধে গ্রিন লাইন কর্তৃপক্ষ কিন্তু সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছিলেন, কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি বহাল রেখেছিলেন। এরপরেও কিন্তু গ্রিন লাইন কর্তৃপক্ষ রাসেলকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি এবং রাসেলের সাথে কোনো ধরনের যোগাযোগও করা হয়নি। তো তারপরেই মূলত আদালত 10 এপ্রিলের মধ্যে অর্থাৎ আজকের মধ্যেই রাসেলকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেওয়া হয়েছিল এবং আজকে আমরা যেমনটি দেখেছি যে গ্রিন লাইন কর্তৃপক্ষ তারা হাইকোর্টের আদেশ অনুযায়ী তাকে 50 লাখ টাকা ক্ষতিপূরণ দিবেন, এটি আদালতকে জানিয়েছেন, কিন্তু তারা 1 মাসের সময় চেয়েছেন। তো আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন যে এতদিনের ঘটনা, এই ঘটনার পরেও রাসেলের সাথে তারা কোনো ধরনের যোগাযোগ করে নাই এবং যোগাযোগ না করে শুধুমাত্র হাইকোর্টের আদেশের পরেও তারা আবারও 1 মাসের সময় চাইলেন। তো আদালত বলেছেন যে আজকে বিকাল 3টার মধ্যে ক্ষতিপূরণের কিছু টাকা রাসেলকে দেওয়ার জন্য এবং দেওয়ার পরেই মূলত 1 মাসের যে সময় আবেদন সেই বিষয়ে আদেশ দিবেন আজকে বিকাল 3টায়। আমাদের সাথে রাসেল রয়েছেন, আমরা রাসেলের সাথে একটু কথা বলবো যে তারা তো দীর্ঘদিন ধরেই এই বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন, এতদিন পর্যন্ত হয়ে গেল কিন্তু গ্রিন লাইন কর্তৃপক্ষ আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা? না, 1 বছর হয়ে গেল ব্যাপারটা। 28 এপ্রিলে, গত বছরের 28 এপ্রিলে ঘটেছিল ঘটনাটা, এপ্রিলের। আজকে 1 বছর প্রায় কাছাকাছি, কয়েকদিন কম আছে। 1 বছরে তারা আমার সঙ্গে দেখা করা দূরে কথা, ফোনেও 1 মিনিট যোগাযোগ করে দেখে নাই এবং হাইকোর্টে গত 12 তারিখ থেকে যে রায়গুলো হয়েছে এই পর্যন্ত, রায়ের পরেও আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে নাই এবং গতকালকে টাকা দেওয়ার কথা ছিল, গতকালকে টাকা দিয়ে আজকে জানানোর কথা ছিল, তারা এই পর্যন্ত আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করে। এবং আজকে গ্রিন লাইনের মালিক আলাউদ্দিন সাহেব, উনি আমার পাশে একই সভায় আমরা বসেছিলাম। আমাকে সে তার মানবতার দিক থেকে এবং বিবেকের দিক থেকেও সে তো একজন বাবার বয়সী লোক, আমাকে জিজ্ঞেস করেনি রাসেল তুমি কেমন আছো, তোমার শারীরিক অবস্থাটা এখন কেমন, আসলে তুমি চলতেছো কীভাবে, এই ধরনের কোনো খবর আমার নেয়নি। আমার খুব দুঃখ লাগলো যে উনি একদম বাবার বয়স্ক লোক, আমার বাবার বয়সের মতো মানুষ, আমাকে এই কথাটুকু জিজ্ঞেস করলো। ওনার ছেলে একটা অসুস্থ হলে উনি কি না জিজ্ঞেস করে পারতো? এখন আদালত কি বলেছে? এখন আদালত বলেছে আপনারা যে এর আগে যে আদেশ দেওয়া ছিল 4 তারিখে, 9 তারিখে টাকা দিয়ে 10 তারিখে কমপ্লেন করার কথা ছিল হাইকোর্টে, তো সেইটাও তারা করে নাই। আদালত বলেছে যে আপনারা যদি কিছু টাকা দিয়ে ওই ছেলেটাকে, যেহেতু সে একজন ক্ষতিগ্রস্ত লোক, তার পরিবার চলতে খুব অসহায়তার ভিতরে আছে। আচ্ছা, আমরা শুনছিলাম যে গ্রিন লাইন বাস চাপায় পা হারানো রাসেলের কথা, তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে আজকে গ্রিন লাইন বাসের মালিক তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং তার পাশাপাশি বসেছিলেন, কিন্তু বসে থাকার পরেও কিন্তু রাসেলকে জিজ্ঞাসা করেন নাই যে তুমি 1 বছর ধরে পা হারানো অবস্থায় ছিলা, তার শারীরিক অবস্থা কিভাবে চলছো। তো যাই হোক, সব মিলিয়ে আজকে বিকেল 3টায় আদালত আবার বসবে এবং এই সময়ের মধ্যে গ্রিন লাইন কর্তৃপক্ষকে বলা হয়েছে যে ক্ষতিপূরণের কিছু অংশ তাকে দেওয়ার জন্য এবং এরপরে মূলত আদালত বিকেল 3টায় বসে পরবর্তী আদেশ দিবেন। তো এই ছিল এখন পর্যন্ত হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে আজকে বিকেল 3টার মধ্যেই মোট ক্ষতিপূরণের কিছু অংশ পরিশোধ করার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট এবং আদালত প্রাঙ্গণ থেকে সে খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয় তার পরিমাণ টাকার অঙ্কে 35,000 কোটি টাকারও বেশি। উন্নত দেশে দুর্ঘটনাজনিত ক্ষতি এড়াতে বীমা ব্যবস্থা থাকলেও বাংলাদেশে বীমায় আগ্রহ নেই পরিবহন মালিক চালক কারোরই। কারণ হিসেবে বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগের কথা বলছেন তারা। তবে বীমা সংশ্লিষ্টরা বলছেন
যথাযথ প্রক্রিয়া মেনে বীমা করলে কমবে দুর্ঘটনা, সুরক্ষা পাবে ক্ষতিগ্রস্ত যাত্রী, পরিবহন শ্রমিক কিংবা মালিকরাও। বিস্তারিত সাজিদ রাজুর রিপোর্টে। সড়কে দুর্ঘটনা আর প্রাণহানি নিত্যদিনের চিত্র। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 2018 সালে সড়কে দুর্ঘটনা ঘটেছে প্রায় 5,500। এতে খোদ 12 শতাধিক চালক ও পরিবহন শ্রমিক সহ মারা গেছে বিভিন্ন পেশার প্রায় 7,500 মানুষ। অথচ এসবের নেই কোনো প্রাতিষ্ঠানিক ক্ষতিপূরণের ব্যবস্থা। বীমা করা না থাকায় দুর্ঘটনার শিকার পথচারী বা যাত্রীরাও পান না কোনো আর্থিক সহায়তা। পরিবহন শ্রমিকরা বলছেন, কোনো রকমে আইনি দায় বা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে পুলিশি ঝামেলা এড়াতেই বেশি আগ্রহ মালিকদের। শুধুমাত্র পুলিশ টাকানোর জন্য ইন্স্যুরেন্সটা করি, ইন্স্যুরেন্সের কাছে আমরা কোনো কিছু পাই না, তাই আশাও আর করি না। কোর্টে গেলেই 600 দিলে করা যায়, সেই ইন্স্যুরেন্স আর কিছুই না। মানে ইন্স্যুরেন্স দেখাতে হবে, রাস্তায় আটকালে দেখানোর জন্য জাস্ট, এটা কোনো ক্ষতিপূরণও পাবেন না, কোনো আইনে আসবে না। পরিবহন মালিকদের দাবি, বীমা করলেও নানা টালবাহানায় দাবি পরিশোধ করে না কোম্পানিগুলো। তবে ভিন্ন কথা বলছেন বীমা সংশ্লিষ্টরা। কোনো যাত্রী ক্ষতিগ্রস্ত হইলে পরে কিংবা কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাওয়া খুব দুষ্কর ব্যাপার। তারা মিনিমাম যেটা রোডে চলার জন্য যেটা ইন্স্যুরেন্স, সেটা করছেন, ওন ড্যামেজ করছেন না। ইন্স্যুরেন্স দিতে গেলে আমরা প্রথমে দেখব যে গাড়ির ফিটনেস আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স ভুয়া কিনা, ওভারলোড হয়ে ঝুলে যে যে পড়বে, সেগুলো তো আমার কাভারেজের ভিতরে আসবে না। এগুলো অনেক ক্ষেত্রে থাকে না, দেখে পাওয়া যায় না, কিন্তু যাদের এগুলো আছে তারাও পায় না। তারা মনে করতেছে যে ইন্স্যুরেন্স করলে যদি বেনিফিট পাইতে হয় তাহলে তো আমাকে এগুলো আবার কমপ্লাই করতে হবে। ইন্স্যুরেন্সটা বিআরটি এর সাথে রেজিস্ট্রেশনের সাথে টেক করে দেওয়া হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে 2020 সালের মধ্যে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে হবে অর্ধেকে। বিশেষজ্ঞ ও নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করা ব্যক্তিরা বলছেন, গাড়ি, যাত্রী, চালক এবং দুর্ঘটনার শিকার কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বীমার আওতায় আনা সম্ভব হলে ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে অনায়াসেই। আর কোনো দুর্ঘটনা ঘটলে আদায় করা যাবে তার ক্ষতিপূরণও। তাই পরিবহন খাতকে বীমার আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হচ্ছে পদ্মা সেতুর 10ম স্প্যান। সেখানে রয়েছেন রিপোর্টার এহসান জুয়েল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, মৌ, 10ম স্প্যানটি বসার জন্য যে অপেক্ষা আমাদের ছিল সেটি আসলে এখন চলছে। আমায় এখন থেকে ঠিক 2 কি 3 মিনিট আগে থেকে এই 10ম স্প্যানটি নির্ধারিত ট্রেন করে এটি আসলে পিলারের উপর তুলে ফেলা হয়েছে। হয়তো আমার চোখে, ক্যামেরা চোখে আপনাদের সরাসরি আমরা সেটা দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনটি বেশ 50 গজ দূরে ছিল নির্ধারিত পিলারগুলোর কাছ থেকে, সেটি কিন্তু এখন একেবারেই পিলারের উপর উঠে গিয়েছে। অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে ট্রেনটি সামনের দিকে আসা শুরু করে এবং খুব আস্তে আস্তে সেটি এনে বসিয়ে দেওয়া হয়েছে 13 এবং 14 নম্বর পিলারের উপর। তবে এখনো পুরোপুরি বসানো হয়নি, কিছুটা দুটো পিলার এবং স্প্যানের মধ্যে কিন্তু এখনো ফাঁক রয়েছে এবং এই কারণে এটি আরো হয়তো মিনিট 10 লাগবে বসানোর জন্য। আপনি হয়তো ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে যে গ্যাপটা রয়েছে পিলার এবং স্প্যানের মধ্যে সেটিও দেখা যাচ্ছে এবং এই গ্যাপটা এখানে আসলে বেয়ারিং এর উপরে স্প্যানটি বসিয়ে দেওয়া হলেই কিন্তু আমরা পরিপূর্ণভাবে বলে দিতে পারবো যে 10ম স্প্যানটি বসানো হয়ে গেছে, অর্থাৎ 1.5 কিলোমিটারের পদ্মা সেতু দৃশ্যমান হয়েছে। আপনাকে আগে জানিয়েছিলাম যে আজ সকাল 8:30টার কিছুক্ষণ পরে এই স্প্যানটি নিয়ে ট্রেনটি রওনা দিয়েছিল মাওয়ার ইয়ার্ড থেকে এবং আধা ঘন্টা সময় লেগেছিল এখানে মাছ নদীতে আসতে। 13 এবং 14 নম্বর পিলার, যেটি 3 নম্বর মডিউলের প্রথম পিলার, সেখানে আসতে এবং এই স্প্যানটি বসে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা বলতে পারি যে 3 নম্বর পিলারে 3 নম্বর মডিউলেরও আনুষ্ঠানিকভাবে স্প্যান বসানোর কার্যক্রম শুরু হয়ে গেল। কারণ আপনি জানেন যে একসঙ্গে 6টি স্প্যান একটি মডিউলের একসঙ্গে বসাতে হয় এবং একসঙ্গে বসানোর কারণে শুরুর স্প্যানটি বসে গেলে কিন্তু বাকি স্প্যানগুলো বসে যাওয়ার কাজ শুরু হয়। আর 3 নম্বর মডিউলের এই 10ম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে বলা যায় এবং ধীরে ধীরে এটি কিন্তু জাজিরা প্রান্তের দিকে এগিয়ে নেওয়া হবে। অর্থাৎ এই মাঝ নদী থেকে আস্তে আস্তে করে 10ম স্প্যানের পরে 11 স্প্যান, 12 স্প্যান, এই ধরনের স্প্যানগুলো বসিয়ে দেওয়া হবে এবং আস্তে আস্তে এটি জাজিরার দিকে এগোতে থাকবে। অর্থাৎ নদীর প্রথম 1.5 কিলোমিটারে কিন্তু কোনো স্প্যান বসানো হচ্ছে না, স্প্যান বসানো হচ্ছে মাঝ নদী থেকে জাজিরার দিকে। আর এর আগে জাজিরার একেবারে পার থেকে 9টি স্প্যান, 8টি স্প্যান সেখানে বসানো হয়েছিল। অর্থাৎ সবকিছু মিলে এই 10টি স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু 2 প্রান্তে আমরা বলতে পারি একসঙ্গে স্প্যান
দৃশ্যমান করার প্রক্রিয়াটি শুরু হয়েছে এবং স্পেন দৃশ্যমান করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই স্পেন বসানোর সব আনুষ্ঠানিকতা শেষ হবে এবং এই মধ্যে দিয়ে কিন্তু পদ্মা সেতু দুই প্রান্তেই স্পেন বসে গেল। এবং আমরা জানি যে আজ কিন্তু বেশ কিছু আবহাওয়াজনিত প্রতিকূলতা ছিল, সেটি কিন্তু কেটে গিয়েছে, অর্থাৎ পুরোদমে এখন কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে। ছিল এখানকার সবশেষ খবর। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে বসানো হচ্ছে পদ্মা সেতুর 10ম স্প্যান। সেখানকার প্রস্তুতির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এহসান জুয়েল। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 3 আসামিকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। এদের মধ্যে একজন নুসরাত রাফির সহপাঠী, যার নাম পুলিশ বলছে উম্মে সুলতানা পপি। এই মুহূর্তে আদালতের সামনে রয়েছে রিপোর্টার আতিয়ার সজল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল। হ্যাঁ মৌ, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি ফেনীর সেই আদালত প্রাঙ্গণে, যেখানে কিছুক্ষণ আগেই এখানকার যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রয়েছে মোহাম্মদ শরাফুদ্দিন, সেই শরাফুদ্দিনের আদালতে তাকে তোলানো হয়েছে, যেখানে গতকালকে একই আবেদনের প্রেক্ষিতে 4 আসামিকে 7 দিনের আবেদনের প্রেক্ষিতে পুলিশের আদালত 5 দিনের আবেদন রিমান্ড আবেদন মঞ্জুর করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে আজকে এই 3 জনের শুনানি চলছে। সেই 3 জন হচ্ছে অধ্যক্ষ SM সিরাজউদ্দৌলা, প্রভাষক একই মাদ্রাসার আফসার উদ্দিন এবং এক সহপাঠী আরিফ। তাদের শুনানি চলছে। কিছুক্ষণ মধ্যে হয়তো আমরা কি আদেশ হয় সেটা জানতে পারবো। আপনাকে যদি জানিয়ে রাখি যে এই ঘটনায় গতকাল রাতে উম্মে সুলতানা পপি এবং জোবায়ের আহমেদ নামে 2 জনকে আটক দেখানো হয়েছে, যার মধ্যে জোবায়ের আহমেদ এই ঘটনায় এজাহারভুক্ত আসামি এবং তাদের 2 জনকেও কিছুক্ষণের মধ্যে হয়তো পাওয়ার পরে আমাদের ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা রয়েছে এই মামলার মোহাম্মদ কামাল হোসেন, অধীর তদন্ত সোনাগাজী মডেল থানার, তিনি জানিয়েছেন তাদেরকেও 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে হয়তো কোর্টে পাঠানো হবে। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে এই মামলায় গতকাল পর্যন্ত চট্টগ্রামের বিভাগের যে ডিআইজি ছিলেন মোহাম্মদ খন্দকার ফারুক, উনি যেটা জানিয়েছেন গোলাম ফারুক, যে আসামির নামটা বলেছিল শম্পা নামে একটি মেয়ের নাম এসেছিল, তার ভাষ্য মতো সে শম্পা তাদের হেফাজতে আসে জিজ্ঞাসাবাদ করছে, এরকম একটা বিষয় তিনি আমাদেরকে সাংবাদিকদেরকে জানিয়েছিলেন। কিন্তু আজকে যে মেয়েটিকে উঠানো হয়েছে আদালতে বা উঠানোর কথা হচ্ছে বা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, আটক দেখানো হয়েছে, সেই মেয়েটির নাম হচ্ছে উম্মে সুলতানা পপি। এখন এই পপি তার যে অধ্যক্ষের নিকটাত্মীয় বলে পুলিশ দাবি করছে এবং আসলো সেই শম্পা সে কোথায়, তাকে কি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিনা, শম্পা নামে কাউকে খুঁজে পেয়েছে কিনা, সেই বিষয়টা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েই গেল। আর আপনাকে যদি জানিয়ে রাখি যে এই মামলার যে বাদী রয়েছে নোমান, যে রাফির বড় ভাই, যে 8 জনকে আসামি করে মামলা দিয়েছিল, তার মধ্যে এখনো 5 জন আসামি পলাতক রয়েছে। তার মধ্যে রয়েছে পৌর কাউন্সিলর মাকসুদুল আলম এবং রয়েছেন শাহাদাত হোসেন শামীম, নুরুদ্দিন, জাবেদ হোসেন এবং হাফেজ আব্দুল কাদের। এরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে, যারা কিনা এই মাদ্রাসার শিক্ষক যখন শ্লীলতাহানির ঘটনায় কারাগারে ছিলেন তখন তারা এই মাদ্রাসা সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ নামে পরিষদ গঠন করে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন, মানববন্ধন করেছেন এবং তার স্বতন্ত্র এবং স্থানীয়রা দাবি করেছেন তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে পারলে হয়তো এই ঘটনা দ্রুত জট খুলবে। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। মৌ। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে ঝলসে দেওয়ার মামলায় গ্রেফতারকৃত 3 আসামিকে রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে। আদালত প্রাঙ্গণ থেকে সে খবরই জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ যাতে উন্নত জীবনযাপন করতে পারে সে লক্ষ্যে বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, NST ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার জনগণের আর্থসামাজিক উন্নয়নকে সামনে রেখে তিনি যে আন্দোলন সংগ্রাম শুরু করেছিলেন এবং বাংলাদেশের মানুষ যেন একটা সুন্দর জীবন পায়, উন্নত জীবন পায়, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত জীবন পায় এবং উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পায়, এটাই ছিল তার একমাত্র লক্ষ্য। আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, আমাদের কথা বলার অধিকারটুকু কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল পাকিস্তানি শাসকবর্গ। বাংলার পরিবর্তে উর্দু নামে একটি ভাষাকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 1948 সাল থেকে জাতিপিতা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা এই অধিকার আদায়ের আন্দোলন শুরু করেছিলেন। 48 থেকে 71 বারবার শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন, কথা বলেছেন, বারবার কারাবরণ করতে হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমাদের অনেকে মানুষ জীবন দিয়েছে।
এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে আমরা অর্জন করেছি আমাদের স্বাধীনতা। প্রায় 3 বছর পর শুরু হলো ৭১-এর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানি। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম এবং জাতীয় পার্টির নেতা সৈয়দ মোহাম্মদ কায়সারের আপিল শুনানির দিন আগামী 18 জুন ধার্য করেন। ওই দিন প্রথমে এটিএম আজহারের আপিল শুনানি শুরু হবে। শুনানির শেষে নিষ্পত্তি করা হবে কায়সারের আপিল। প্রধান বিচারপতি বলেন, যুদ্ধাপরাধ মামলার আপিল শুনানি করতে দেরি হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালে 30 ডিসেম্বর জামায়াত নেতা এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে জাতীয় পার্টির নেতা সৈয়দ কায়সারের মৃত্যুদণ্ডের আদেশ হয় 2014 সালের 23 ডিসেম্বর। এরপর তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে তৃতীয় পর্যায়ে চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। 26তম দিনে আজ উচ্ছেদ চলছে আশুলিয়ার তুরাগ নদ অংশে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার মাহমুদ রাকিব। উচ্ছেদের সর্বশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাকিব, উচ্ছেদ অভিযান চলছে তৃতীয় পর্যায়ের আজকের এই 26তম দিনে, আর তৃতীয় পর্যায় যদি বলি তার দ্বিতীয়তম দিন। তো সেই অভিযানের সকাল থেকে আমরা দেখেছি মিরপুর বেড়িবাঁধের যেখানে মূলত উত্তরা তৃতীয় প্রকল্প বলা হয়, সেই প্রকল্পের অপর পাশে অর্থাৎ তুরাগ পাড়ে সকাল থেকে উচ্ছেদ অভিযান চলছে। তো এখন দেখছেন এই যে এক্সকাভেটর, সেটি দিয়ে মূলত এখানে এই নদীর মধ্যে একটু অবৈধ রাস্তা করা হয়েছে। এবং আপনি সবচেয়ে অবাক হবেন, এই যে রাস্তাটি দেখছেন ঠিক অপর পাশে, অর্থাৎ এই সামনেই হলো নদী, এই নদীর অপর পাশে হলো এটি আমিন মোহাম্মদ হাউজিং। আমিন মোহাম্মদ হাউজিং জানেন দেশের একটি নামকরা বড় হাউজিং কোম্পানি। সেটি হলো ঠিক আমরা যে পাশে দাঁড়িয়ে আছি নদীর তার ঠিক অপর পাশে, এবং তার ঠিক বাম পাশে অর্থাৎ নদীর অপর পাশে যদি আমি আপনাকে ধীরে ধীরে দেখাই, তো এই রাস্তাটি করেছে আমিন মোহাম্মদ হাউজিং। সাধারণ মানুষকে, আপনি জানেন যে প্রতি বছর যে একটি মেলা হয়, সেই মেলায় এই রাস্তাটি মানুষকে দেখিয়েছে যে তারা ব্যক্তিগতভাবে এই তুরাগ নদীর উপরে একটি সেতু করে দিবে। সেই সেতু করার কথা বলে তারা এই ব্রিজটি করবার লোভ মানুষকে দেখিয়ে এই প্লটগুলো বিক্রি করছিল ঠিক নদীর ওপার। অর্থাৎ আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি, নদীর ওপারটা হলো আমিন মোহাম্মদ হাউজিং, যেখানে কিছু লোকজন দাঁড়িয়ে আছে ঠিক নদীর অপর পাশে, এবং সেখানে কিন্তু তারা বিপুল পরিমাণ গাছ দেখছেন আপনি লাগিয়েছে। নদীর উপরে অসংখ্য গাছ লাগিয়ে একটি দেওয়াল মতো করেছে। যতগুলো গাছ দেখছেন একদম সামনের দুপাশেই, এই সবটাই আমিন মোহাম্মদ হাউজিং আপনি দেখছেন। তো তারা কিন্তু মানুষকে এমনই ধোঁকা দিচ্ছেন, এই নদীর মধ্যে নদীর জায়গা দখল করে সেতু করার লোভ দেখিয়ে এইসব প্লট তারা বিক্রি করছেন। তো ঠিক সেগুলো কিন্তু এখন উচ্ছেদ চলছে, এই গাছগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আমরা জানতে চেয়েছিলাম বিএডব্লিউটির কাছে যে তারা গাছগুলো কেন আসলে উচ্ছেদ করছে, পরিবেশ রক্ষার জন্য গাছগুলো রাখা প্রয়োজন ছিল কিনা বা সেটি সম্ভব ছিল কিনা। তারা সেটি বলেছে যে যেহেতু গাছের মাধ্যমে এই গাছকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব জমি দখল করা হচ্ছে, সেহেতু আসলে কিছুটা খারাপ লাগলেও এই গাছগুলো তারা রাখতে পারছেন না। একইভাবে আমিন মোহাম্মদ হাউজিং এর পরে যদি আমি একটু বাম দিকে দেখাই, যেখানে একটি আপনি এক্সকাভেটর দেখছেন হলুদ রঙের, সেখানেও ভরাট অপসারণ চলছে। সেটি হলো দেশের আরেকটি বড় কোম্পানি বিশ্বাস বিল্ডার্স। তারাও কিন্তু দেশের বড় একটি হাউজিং কোম্পানি, আবাসন কোম্পানি। এই দুটি হাউজিংয়ে কিন্তু এই যে তুরাগের পাড় দেখছেন অর্থাৎ, এবং ওটি কিন্তু হলো আমরা আছি মিরপুর অংশে, ওপাশটা হলো সাভার অংশ বিরুলিয়া, সেখানে এমনই কিন্তু অবৈধভাবে এই তুরাগ পাড় দখল করে এই যে দখলগুলো করছেন। তো এখন সকাল থেকে বিভিন্ন বালুমহাল ইতিমধ্যে অপসারণ করা হয়েছে, এবং আমি আপনাকে যদি আজকের কথা বলি, আমরা দেখেছি গতকাল থেকে কিন্তু অপসারণের পাশাপাশি যে বালুমহালগুলো বা পাথরের যে স্তূপ সেগুলো কিন্তু নিলামে দেওয়া হচ্ছে। আজও এ পর্যন্ত প্রায় 13,75,000 টাকার নিলাম করা হয়েছে লাল বালু এবং সাদা বালু মিলিয়ে। একই সঙ্গে এই যে অবৈধ স্থাপনা কিংবা অবৈধ রাস্তা করেছে আমিন মোহাম্মদ হাউজিং এবং বিশ্বাস বিল্ডার্স, সেগুলোও অপসারণ চলছে। একইভাবে সকাল থেকে আমরা দেখেছি 5 থেকে 7টি ভবনও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কতদূর যায়, এবং সামনে যতই যাওয়া পড়বে ততই কিন্তু বড় বড় শিল্প কারখানা পড়বে। তো মোটামুটি আমার কাছে উচ্ছেদের এই ছিল এখন পর্যন্ত সবশেষ খবর। মৌ, আশুলিয়ার তুরাগ নদ অংশ থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। সংবাদে আরও থাকছে, ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় পশ্চিমবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ার সহ 91টি আসনে ভোটকাল। সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার।
ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ ঠেকাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে পুলিশ মোতায়েনের নির্দেশনায় বাগান মালিকদের দাবি, গাছে থাকতে আমে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ করা হয় না। ফরমালিন দেওয়ার ঘটনা ঘটে আমের আড়তে। আর আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বাড়াবাড়িতে বাগান মালিকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে সতর্কতার অনুরোধ ব্যবসায়ী সংগঠনের। রাকিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। সুস্বাদু আমের অঞ্চল রাজশাহী। প্রতি বছর আম বাগানের সংখ্যা বাড়ছে এ জনপদে। চলতি বছর জেলায় 18,000 হেক্টর বাগানে উৎপাদিত হবে প্রায় 250 জাতের আম। দীর্ঘদিন ধরে অভিযোগ করা হচ্ছে এসব বাগান থেকে পরিপক্কতার আগেই বাজারে আম আনে অসাধু ব্যবসায়ীরা। ঢাকা সহ দেশের বিভিন্ন বাজারে সে আমে দেখা মেলে ফরমালিন ও ক্ষতিকর রাসায়নিক। সে কারণেই বাগানে এবার পুলিশ মোতায়েনের নির্দেশনা উচ্চ আদালতের। এই নির্দেশনাকে বাগান মালিকরা সাধুবাদ জানিয়ে বলছেন, আমের পরিচর্যায় পোকা দমনের রাসায়নিক ক্ষতিকর নয়, ফরমালিন মেশানোর এ দায় আড়তদারদের। আমরা এখানে কোনো কার্বাইড বা কোনো মেডিসিন আমরা দিই না। আমরা যে কীটনাশকগুলো মিশাই এগুলো রোগ মুখ প্রতিরোধ করার জন্য, কিন্তু এটা শরীরের জন্য কোনো ক্ষতি হবে না। ব্যবসায়িকরা যারা কিনে নিয়ে যে এরা বিভিন্ন ধরনের কার্বাইড এবং বিভিন্ন ফরমালিন মিশিয়ে এই আমটাকে একেবারে খাওয়ার অনুপযোগী করে ফেলে। যদি পুলিশ মোতায়েন থাকে এবং হাইকোর্টের এই সিদ্ধান্ত বহাল থাকে তাহলে এটা আমাদের জন্য খুবই উপকারী হবে। আর রাজশাহীর ব্যবসায়ী নেতারা বলছেন, উচ্চতর আদালতের নির্দেশনা পালনের নামে ব্যবসায়ী বা বাগান মালিকরা যেন হয়রানির শিকার না হয়। নির্দেশনাকে নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমন কিছু যেন না করেন যাতে আমাদের এই সাধারণ কৃষকেরা বা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। আর জেলা প্রশাসক বলছে, আদালতের নির্দেশনা মানতে উপজেলাগুলোতে বাগান ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত তদারকি কমিটি গঠনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আদালতের নির্দেশনা মেনে আরও জোরদারভাবে যে নির্দেশনা এসেছে আমরা আম বাগানের প্রতি আমরা আমগুলি মনিটরিং করব, যাতে আমি কোনো ধরনের কেমিক্যাল অথবা ফরমালিন মিশাতে না পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি বছর রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের বাগান থেকে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,14,000 মেট্রিক টন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ফেনীর সোনাগাজীতে আগুনে ঝলসে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডক্টর শামতুল আল সেন। সকালে সিঙ্গাপুরের চিকিৎসকের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি কথা বলেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন রিপোর্টার কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, মৌ, আপনি জানেন যে ফেনীর সোনাগাজীতে যে বর্বরচিত একটি ঘটনা ঘটেছিল, মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার যে চেষ্টা হয়েছিল, সেই ঘটনার সেই নুসরাত এখন ঢাকা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে চিকিৎসায় আছেন। আর তার চিকিৎসার জন্য কয়েকদিন ধরেই কথা হচ্ছিল তাকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নেওয়ার ব্যাপারে। তো একটু আগে আমরা ঢাকা মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে একটি ব্রিফিংয়ে জানিয়েছেন যে রাফি বর্তমানে তিনি স্বাভাবিক অবস্থায় আছেন, আগে যে অবস্থা ছিলেন এখনো অপরিবর্তিত আছে। একই সঙ্গে তার শারীরিক সর্বশেষ অবস্থা সিঙ্গাপুরের হাসপাতালের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল এবং তারা সকল কাগজপত্র পাঠিয়েছেন এবং সেটি জানার পরে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে আগামী 1 ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্ত জানানো হবে। এরপরে সিঙ্গাপুর থেকে যে সিদ্ধান্ত জানানো হবে তার আলোকেই আসলে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ পরবর্তী চিকিৎসার জন্য কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সেটি সিদ্ধান্ত নেবেন এবং যদি তারা মনে করেন যে রাফিকে বিদেশে পাঠানোর উপযুক্ত, তাহলে এই ক্ষেত্রে হয়তোবা তাকে বিদেশে পাঠানোর বিষয়েও আজকে সিদ্ধান্ত হতে পারে। তো আমরা আসলে এখনো আপনাদেরকে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে 1 ঘন্টা পরে যে ঢাকা মেডিকেলের পক্ষ থেকে আমাদেরকে ব্রিফিং করার কথা রয়েছে, সেই ব্রিফিংয়ে আসলে আমরা আপনাদেরকে ব্রিফিংয়ের পরই আমরা আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানাতে পারবো। তো মৌ, আমি আশা করছি যে পরবর্তী সংবাদে আপনাদেরকে রাফি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল থেকে সর্বশেষ। ফেনীর সোনাগাজীতে আগুনে ঝলসে দেয়া মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফির শারীরিক সর্বশেষ অবস্থার কথা জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী কেফায়েত শাকিল। সিলেটে শৌখিন পোশাক তৈরি কারখানার শ্রমিকেরা এখন ব্যস্ত সময় পার করছেন। ফ্যাশন সচেতন তরুণীরা নিজেদের মতো করে বৈশাখী পোশাক বানাতে ভিড় করছেন বুটিকে। এছাড়া উৎসবের বাহারি রঙে সাজতে ভিড় করছেন নারীরাও। আব্দুল হাদির রিপোর্ট, ছবি তুলেছেন দিকেন সিংহ।
বাঙালির সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। উৎসব মানেই যেন রং। উৎসবপ্রিয় বাঙালি নারী তাই বর্ণিল আঙ্গিকে নিজেকে সাজাতে চান দিনটিতে। বৈশাখের পোশাকে থাকে রঙের বাহার। মনের মতো রং আর ডিজাইনের পোশাক তৈরিতে নারীরা ছুটছেন বুটিকে। আর তাদের মন জয় করতে বুটিক শিল্পীদের যত ব্যস্ততা। ভালো ভালো ডিজাইনে কাপড় পাওয়া যায়, নিজের পছন্দমতো ডিজাইন দেওয়া যায়, তাই এখান থেকে নিয়ে কাপড় নিতে আসি। রাত দিন করে কাজ করে শেষ করতে পারি না, মানে পয়লা বৈশাখের জন্য আমাদের চাহিদা বেশি। নগরের বুটিকগুলোতেও বৈচিত্র্যময় বৈশাখী পোশাক সাজিয়ে রাখা হয়েছে। রমণীরা কিনছেন নিজের ও পরিবারের জন্য। বৈশাখে মিক্স কালারগুলো ভালো, ধরেন লাল, সাদা, তারপরে হচ্ছে কমলা, সুন্দর সুন্দর ড্রেস আসে, এই জন্য আমরা আসি ব্লকের ড্রেস কেনার জন্য। বৈশাখ উপলক্ষে দেয়া হয়েছে বিশেষ ছাড়। আবার কেউ কেউ আলপনার থিমে পোশাক বানিয়েছেন। প্রচুর কাস্টমার আসে, আমরা সময় দিতে পারছি না, মোটামুটি ভালোই চলছে। লোকশিল্প আলপনা, বাংলার আলপনা, যেগুলি আলপনা পোশাকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে, আর আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাচ্ছি বৈশাখে। সবচেয়ে অবাক করার বিষয় হলো দাম নিয়ে ক্রেতাদের তেমন কোনো অভিযোগ নেই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 10ম স্প্যান বসায় দৃশ্যমান হলো 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা। পুরো দমে চলছে মেট্রো রেলের আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ। জনভোগান্তি কমাতে নেওয়া হয়েছে নতুন কৌশল। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার প্রত্যাশা। সড়ক দুর্ঘটনায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 50 লক্ষ টাকার কিছু অংশ বিকেল 3টার মধ্যে দেওয়ার নির্দেশ হাইকোর্টের। 1 মাসের সময় চাই গ্রিন লাইন। 3 বছর পর মানবতা বিরোধী অপরাধ মামলার আপিল শুনানি শুরু। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহার ও জাতীয় পার্টির নেতা কায়সারের শুনানি আগামী 18 জুন। এবং বর্ষবরণ উৎসবে বাহারি রঙের সাজতে কেনাকাটায় ব্যস্ত ফ্যাশন সচেতনরা। সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় কারিগরদের ব্যস্ততা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে এসএমএস করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।